হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব ভারতের উপকূলের যে সমভূমি আছে বা কোস্টাল প্লেন আছে, সেই উপকূলের সমভূমি এবং পেনিনসুলার প্লেটু বা মালভূমি অঞ্চল সম্পর্কে। তো এই ছবিটা ভালো করে মনে রাখবে। এই যে ছবিটা দেখানো হয়েছে, এটা যদি ভালো করে মনে রাখো, তাহলে তোমাদের আর নতুন করে কোস্টাল প্লেন সম্পর্কে কিছুই পড়তে হবে না। কোস্টাল প্লেন বা উপকূল ভূমির অঞ্চলকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। তোমরা নিশ্চয়ই জানো যে ভারতের যে ম্যাপটা দেখানো হচ্ছে, তার নিচের দিকে দুপাশে অর্থাৎ ইস্টে এবং ওয়েস্টে, ম্যাপটার যে নিচের অংশটা আছে এরকমভাবে ত্রিভুজ, তার ইস্টে এবং ওয়েস্টে সমুদ্র রয়েছে। ইস্টে রয়েছে বঙ্গোপসাগর আর ওয়েস্টে রয়েছে আরব সাগর। তো ইস্টে যে সমুদ্র আছে এবং সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যে কোস্টাল প্লেন আছে বা সমভূমি অঞ্চল আছে, উপকূলীয় সমভূমি অঞ্চল, সেটার নাম দিচ্ছি ইস্ট কোস্টাল প্লেন বা পূর্ব দিকের উপকূলীয় অঞ্চল। আর ওয়েস্টে যে সমভূমি অঞ্চল আছে ওয়েস্ট কোস্ট বরাবর বা পশ্চিমের উপকূল বরাবর, তার নাম দিচ্ছি আমরা ওয়েস্ট কোস্টাল প্লেন বা পশ্চিমের উপকূলীয় সমভূমি অঞ্চল। এবার ইস্ট কোস্টাল প্লেনকে কটা ভাগে ভাগ করা হয়েছে, ওয়েস্ট কোস্টাল প্লেনকেও আবার কটা ভাগে ভাগ করা হয়েছে। ইস্ট কোস্টাল প্লেন মূলত শুরু হয়েছে ওড়িশার মধ্যে দিয়ে একটা নদী গেছে, নদীটার নাম সুবর্ণরেখা। সেই সুবর্ণরেখা থেকে শুরু করে ভারতের মেনল্যান্ডের একদম শেষ প্রান্ত কন্যাকুমারিকা অবধি। এই সুবর্ণরেখা থেকে কন্যাকুমারিকা অর্থাৎ এই যে টোটাল ইস্ট কোস্টাল প্লেন, আবার এর সাব ডিভিশন আছে, অর্থাৎ এক একটা জায়গায় এক একটা নামে পরিচিত। যেমন আমি যদি বলি ওড়িশার সুবর্ণরেখা থেকে ওড়িশার যে চিল্কা লেক আছে, এই যে অঞ্চলটা, এর লেন্থ হচ্ছে 400 কিলোমিটার। এবং চিল্কা লেক থেকে পুলিকট, অর্থাৎ চিল্কা যে হ্রদ আছে ওড়িশার, তার থেকে পুলিকট অব্দি যে অঞ্চলটা, তার লেন্থ হচ্ছে 425 কিলোমিটার। এই যে সুবর্ণরেখা থেকে চিল্কা, এই যে ওড়িশার বিস্তীর্ণ অঞ্চলটা, এটা হচ্ছে ওড়িশা প্লেন। আর চিল্কা থেকে পুলিকট হ্রদ অর্থাৎ কৃষ্ণা নদীর কাছাকাছি যে অববাহিকার যে অঞ্চলটা, সেটা হচ্ছে অন্ধ্র প্লেন। আর এই দুটো মিলে তৈরি হচ্ছে উত্তর সরকার প্লেন বা নর্থ সার্কার প্লেন। তাহলে নর্থ সার্কার প্লেন কোথা থেকে কত দূর বিস্তৃত? সুবর্ণরেখা থেকে পুলিকট লেক অব্দি। নর্থ সার্কার প্লেন কার অংশ? ইস্ট কোস্টাল প্লেনের অংশ। নর্থ সার্কাল প্লেনের সাব ডিভিশন কি? একটা হচ্ছে ওড়িশা প্লেন আর একটা অন্ধ্র প্লেন। আর পুলিকট থেকে শুরু করে কন্যাকুমারিকা অবধি বা তামিলনাড়ুর যে মূলত অঞ্চলটা, সেটা করমণ্ডল বা তামিল প্লেন নামে পরিচিত, যার লেন্থ হচ্ছে 675 কিলোমিটার। করমণ্ডল আর কঙ্কন এই দুটোর মধ্যে গোলায়। মনে রাখবে মণ্ডল তামিলনাড়ু, ওই যে তামিলনাড়ু আর মণ্ডল, এই দুটোকে যদি লিঙ্ক করতে পারো, তাহলে করমণ্ডল মানেই হচ্ছে তামিলনাড়ু অর্থাৎ ইস্ট কোস্টাল প্লেন। আর কঙ্কনটা ঠিক তার অপোজিটে হবে, তাহলে সেটা হবে ওয়েস্ট কোস্টাল প্লেন। তো এবার ওয়েস্ট কোস্টাল প্লেনের ডিভিশনগুলো আমরা দেখব। ওয়েস্ট কোস্টাল প্লেন ব্রোচ পোর্ট বা বাহরুচ নামক যে বন্দর আছে গুজরাটে, সেই বাহরুচ বন্দর থেকে সুরাট, গুজরাটের সুরাট নামক একটি নগরী আছে, তোমরা সবাই জানো। এই বাহরুচ বন্দর থেকে সুরাট অব্দি যে ওয়েস্ট কোস্টাল প্লেন আছে, সেটাকে আমরা কাথিয়াবার প্লেন নামে জানছি, যার লেন্থ হচ্ছে 320 কিলোমিটার। আবার সুরাট থেকে মান্ডবী নদী অব্দি যে প্লেন বিস্তৃত, সেটাকে আমরা কঙ্কন প্লেন নামে জানছি, যার লেন্থ হচ্ছে 500 কিলোমিটার। আর মান্ডবী থেকে ম্যাঙ্গালোর নামে একটা জায়গা আছে, তোমরা জানো। তো সেই মান্ডবী থেকে ম্যাঙ্গালোর অব্দি যে জায়গাটা, সেটাকে আমরা কর্ণাটক প্লেন, যার লেন্থ হচ্ছে 225 কিলোমিটার। এবং ম্যাঙ্গালোর থেকে শুরু করে আবার ভারতের মেনল্যান্ডের শেষ প্রান্ত কন্যাকুমারিকা, সেটাকে আমরা মালাবার প্লেন নামে অভিহিত করছি, যার লেন্থ হচ্ছে 555 কিলোমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইস্ট কোস্টাল প্লেনের মূলত দুটি ভাগ, একটা নর্থ সরকার বা উত্তর সরকার সমভূমি বা উপকূল, আর একটা হচ্ছে করমণ্ডলীয় উপকূল। করমণ্ডল তামিলনাড়ু, তামিল প্লেন করমণ্ডলের অপর নাম। আর উত্তর সরকার ওড়িশার সুবর্ণরেখা থেকে শুরু করে পুলিকট হ্রদ অব্দি বিস্তৃত।
উত্তর সরকারের দুটো ভাগ আছে, একটা ওড়িশা প্লেন আর একটা অন্ধ্র প্লেন। ওড়িশা প্লেন মানে হচ্ছে সুবর্ণরেখা থেকে শুরু করে চিল্কা হ্রদ, যেটা পুরোটাই ওড়িশায় অবস্থিত। আর অন্ধ্র প্লেন মানে হচ্ছে চিল্কা থেকে শুরু করে পুলিকট, যেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত। আবার একইভাবে ওয়েস্ট কোস্টাল প্লেনেরও সাব ডিভিশন আছে। কি কি? প্রথমে যে প্লেনটা থাকে সেটা হচ্ছে কাথিয়াবার, কা কো কা মা, এরকম ভাবে মনে রাখবে, কা কো কা মা। কা ফর কাথিয়াবার, কো ফর কঙ্কন, তারপর আবার কা অর্থাৎ কর্ণাটক, তারপর মা অর্থাৎ মালাবার। তাহলে কা কো কা মা। তাহলে প্রথমে কা বা কাথিয়াবার, এটা গুজরাটের পুরোটা জায়গা জুড়ে। গুজরাটের ব্রোচ বন্দর থেকে শুরু করে সুরাট অব্দি। সুরাট থেকে মান্ডবী নদী অব্দি সেটা হচ্ছে কো অর্থাৎ কঙ্কন প্লেন। আবার মান্ডবী থেকে ম্যাঙ্গালোর অব্দি সেটা হচ্ছে কা অর্থাৎ কর্ণাটকা প্লেন। তারপর আমাদের ম্যাঙ্গালোর থেকে শুরু করে কন্যাকুমারিকা অব্দি সেটা হচ্ছে মা অর্থাৎ মালাবার প্লেন। কা কো কা মা, কাটা একটা জাম্প করেই আসে। অনেক সময় তোমরা কিছু কিছু জায়গায় দেখতে পাবে ওয়েস্ট কোস্টাল প্লেনকে মূলত তারা তিনটে ভাগে ভাগ করেছে, একটা কাথিয়াবার, কঙ্কন, মালাবার। কর্ণাটকটা উজ্জ হয়ে গেছে, সেটাও হয় কিছু কিছু জায়গায়। কিন্তু আমরা আগে স্পেসিফিক ভাবে বা প্রমিনেন্ট ভাবে পড়ছি বলে আমরা এটাকে চারটে ভাগে ভাগ করে পড়ছি, যেটা আসল নিয়ম। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এখান থেকে একটা ঘুরিয়ে প্রশ্ন প্রায়ই আসে, সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর নামক যে বন্দরটা বা পোর্টটা, সেটা কোন প্লেনে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর যে পোর্টটা সেটা কর্ণাটকে অবস্থিত। তাহলে কর্ণাটকে অবস্থিত মানে কোন প্লেনের মধ্যে পড়ছে? কর্ণাটক প্লেনের মধ্যে পড়ছে, এটা মনে রাখবে। কারণ মালাবার প্লেন যেটা বলছি, মালাবার প্লেনের মধ্যে অনেকে ম্যাঙ্গালোর করে আসে, সেটা কিন্তু হবে না। কারণ মালাবার প্লেনটা পুরোটাই কেরালা নামক যে স্টেট আছে সেইটা জুড়ে। আমরা জানি কেরালার এই মালাবার উপকূলে কি হয়েছিল, একটা বিদ্রোহ হয়েছিল যেটার নাম মোপলা বিদ্রোহ, যেখান থেকেও কিন্তু WBCS এ পরীক্ষায় প্রশ্ন আসে। যাই হোক, তোমাদের এই প্রশ্নটা বলার ছিল, বলে দিলাম। এবার এর সম্পর্কে কিছু ছোটখাটো তথ্য আছে যেগুলো তোমরা জেনে নেবে। যা বললাম তাই এখানে লেখা আছে, আমি আর বলছি না। এবার আমরা কিছু কোস্টাল প্লেন সম্পর্কে কিছু শর্ট টাইপ ইনফো জানবো। তার আগে বলে দিই কোন কোন পোর্ট ওয়েস্ট কোস্টাল প্লেনে অবস্থিত, তার একটা লিস্ট করে দিয়েছি। যে বেশিরভাগ বন্দর আছে দেখবে, বেশিরভাগ বন্দরই কিন্তু পশ্চিম উপকূলে অবস্থিত, কারণ সেখানে সমুদ্রের গভীরতা অনেক বেশি। পূর্ব উপকূলে সাধারণত সমুদ্রের গভীরতা বেশি নয় বলে সেখানে বেশি পোর্ট নেই, কিন্তু এই পশ্চিম উপকূলে অনেকগুলো পোর্ট অবস্থিত। যেমন গুজরাটের কান্ডলা পোর্ট, একটা মেজর পোর্ট। মুম্বাই পোর্ট, জওহরলাল নেহেরু পোর্ট, মার্মাগাঁও পোর্ট গোয়ার, যেটা ম্যাঙ্গালোর পোর্ট যেটা বলছিলাম কর্ণাটকের, কোচি কেরালার পোর্ট, কোচিন বন্দর যেটাকে আমরা জানি, যেখানে ভাস্কো দা গামা এসেছিল কালিকট নামে। তো সেই সমস্ত পোর্ট কোথায় কোথায় অবস্থিত তোমরা ম্যাপে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোন কোন স্টেটে কিভাবে অবস্থিত। কিছু শর্ট টাইপ ইনফো জানবো বলছিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ার টোটাল কোস্টাল প্লেনের লেন্থ হচ্ছে 1500 প্লাস 1600 3100 কিলোমিটার। না 1500 কোনটা? এই যে দেখো আমাদের যেটা হচ্ছে, এই যে ওয়েস্ট কোস্টাল প্লেন আর ইস্ট কোস্টাল প্লেন, এই দুটো মিলিয়েই হচ্ছে 1500 প্লাস 1600 3100 কিলোমিটার। আর ইন্ডিয়ার টোটাল কোস্টাল লাইন যেটা মেন ল্যান্ড, তার দৈর্ঘ্য কত? 6100 কিলোমিটার। কোস্টাল লাইন আর কোস্টাল প্লেন কি, এটা আমি প্রথমেই বলেছিলাম ক্লাসে, আর বলছি না। করমণ্ডল প্লেন বা যদি স্পেসিফিক ভাবে বলি, তামিলনাড়ুর থাঞ্জাভুর যে জায়গাটা আছে সেটাকে আমরা গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের শস্য কার বলি, রাইস বোল অফ সাউথ ইন্ডিয়া অনেক সময় বলা হয়। যদি অপশানে করমণ্ডল প্লেন থাকে করমণ্ডল প্লেন, আর যদি পার্টিকুলারলি তামিলনাড়ুর থাঞ্জাভুর ডিস্ট্রিক্ট থাকে তাহলে হবে উত্তর থাঞ্জাভুর ডিস্ট্রিক্ট। পৃথিবীর সব থেকে বড় বা লার্জেস্ট থোরিয়াম রিজার্ভ ফিল্ড সেটা কেরালার মালাবার প্লেনে অবস্থিত। এখান থেকেও বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে, থোরিয়াম কোথায় সঞ্চিত আছে? উত্তর হচ্ছে কেরালার মালাবার প্লেন, যেখানে মোপলা বিদ্রোহ হয়েছিল সেখানে, এবং যেখানে কোচি বন্দর অবস্থিত সেখানে। এবার আমরা পেনিনসুলা প্লেটু বা মালভূমি অঞ্চল সম্পর্কে জানব। দেখো ভারতের একটা বিরাট মজা হচ্ছে, ভারতের উপর দিকটা যেখানটায় জম্মু কাশ্মীর লাদাখ অবস্থিত, সেখানে একদম বরফে ঢাকা হিমালয়, তার একটু নিচে আস্তে আস্তে বরফটা কমে যেতে থাকে। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ওয়েস্ট বেঙ্গল ইত্যাদি প্রভৃতি অঞ্চলগুলো আবার সমভূমি অঞ্চল। মধ্যপ্রদেশ থেকে শুরু হচ্ছে মালভূমির গল্প।
এই মধ্যপ্রদেশ বা মধ্য পাথার বা বুন্দেলখণ্ড, বাঘেলখণ্ড, দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাপ বা ডেকান প্ল্যাটু, ছোটনাগপুর মালভূমি ইত্যাদি প্রভৃতি অঞ্চল নিয়ে যে টোটাল মালভূমি অঞ্চলটা, সেটাকে আমরা পেনিনসুলার প্লেটু নামে চিহ্নিত করছি। প্রায় পুরো মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশের দক্ষিণ দিকটা, উত্তরপ্রদেশের উত্তর দিকটা কিন্তু আবার সমভূমি অঞ্চল, দক্ষিণ দিকটা, রাজস্থানের পূর্ব দিকটা, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া, যেটা আগের নাম ছিল মানভূম জেলা, সেই পার্টিকুলার পুরুলিয়া ডিস্ট্রিক্টটা, ওড়িশার নর্থ ওয়েস্টার্ন পার্ট, মহারাষ্ট্রের ইস্টার্ন পার্ট, কর্ণাটকেরও ইস্টার্ন পার্ট, ওয়েস্টার্ন পার্ট অফ তামিলনাড়ু এবং আসাম আর মেঘালয়ের কিছু সামান্য পার্ট নিয়ে গড়ে উঠেছে এই পেনিনসুলার প্লেটু নামক অঞ্চলটি। টোটাল এরিয়াটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রশ্ন আসে, 16 লাখ স্কোয়ার কিলোমিটার। তাহলে যদি বলা হয় ইন্ডিয়ার সব থেকে বড় বা লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশনের নাম কি, উত্তর হবে সবসময় কি, পেনিনসুলার প্লেটু। যদি এটাও প্রশ্ন আসে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট বা সব থেকে প্রাচীন গঠিত যে ফিজিওগ্রাফিক ডিভিশন আছে বা সবার প্রথমে যে ফিজিওগ্রাফিক ডিভিশন তৈরি হয়েছিল তার নাম কি, সেটাও হবে পেনিনসুলার প্লেটু। আবার যদি বলা হয় পেনিনসুলার প্লেটুর মধ্যে কোন জায়গাটা আবার সব থেকে আগে তৈরি হয়েছিল, তাহলে উত্তর হবে আবার ডেকান ট্র্যাপ বা ডেকান প্লেটু। সেই সম্পর্কে আমরা পরে দেখছি। তবে এক্সটেনশনটা আগে জেনে নিই বা তার বিস্তৃতিটা জেনে নিই। ট্রায়াঙ্গুলার টাইপের দেখতে হয়, যে ম্যাপে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে এরকম ট্রায়াঙ্গুলার দেখতে, যার যার উত্তর দিকে আছে বিন্ধ্য পর্বত, যার পূর্ব দিকে আছে ইস্টার্ন ঘাট বা ইস্ট কোস্টাল প্লেন, আর যার পশ্চিম দিকে আছে ওয়েস্টার্ন ঘাট বা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন। তো এই যে মাঝখানের অঞ্চলটা, এটাকে আমরা পেনিনসুলার প্লেটু নামে জানছি। যদি নর্থ টু সাউথের দৈর্ঘ্য মেজার করি বা একটা লম্বালম্বি লাইন টানি, তাহলে দৈর্ঘ্য পাবো 1600 কিলোমিটার, আর ইস্ট টু ওয়েস্ট পাবো 1400 কিলোমিটার। তাহলে নর্থ থেকে সাউথের দৈর্ঘ্য 1600 কিলোমিটার বা এর এক্সটেনশন 1600 কিলোমিটার, আর ইস্ট টু ওয়েস্টে এর এক্সটেনশন হচ্ছে 1400 কিলোমিটার। কোন ধরনের পাথর দিয়ে তৈরি হয়েছে এই পেনিনসুলার প্লেটু অঞ্চল? কারণ আল্লুভিয়াল নামক যে প্লেন ছিল, আমাদের যে সমভূমি অঞ্চলে প্লেন ছিল, সেগুলো আল্লুভিয়াল মৃত্তিকা বা পলিগঠিত সমভূমি ছিল। ঠিক একইভাবে হিমালয়ের যে অঞ্চলগুলো, সেগুলো হিমালয়ের বরফে পুষ্ট। কিন্তু এই যে পেনিনসুলার প্লেটু, এটা তাহলে কোন ধরনের পাথর দিয়ে তৈরি? এটা মূলত আগ্নেয় শিলা দিয়ে তৈরি হয়। যে কোনো ধরনের মালভূমি পৃথিবীর, সেটা মূলত আগ্নেয় এবং রূপান্তরিত শিলা দিয়ে তৈরি, যার মধ্যে গ্রানাইট, নিস ইত্যাদি প্রভৃতি শিলা আছে। এই জন্য ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক্স দিয়ে এই যে প্লেটুগুলি, এটা ফর্মেশন হয়েছে। এর এভারেজ স্লোপ ডিরেকশন বা এর যে ঝুঁকে যাওয়ার প্রবণতা, সেটা কোন থেকে কোন দিকে? নর্থ ওয়েস্ট টু সাউথ ইস্ট, অর্থাৎ আমাদের উত্তর পশ্চিম থেকে শুরু করে দক্ষিণ পূর্ব দিকে এটা একটু ঝুঁকে গেছে বা ঢালু হয়ে এসেছে। কিন্তু এর একটা এক্সেপশন আছে বা এক জায়গায় এই নিয়ম মানেনি। সেটা কোন জায়গায় না, নর্মদা তাপি যে উপত্যকা আছে বা নর্মদা তাপির মাঝে যে রিজিয়নটা আছে, সেইটা আবার ইস্ট টু ওয়েস্টে গেছে, অর্থাৎ সেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ঢালু হয়ে গেছে। এবং দেখে রাখবে, এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেহেতু নর্মদা তাপি রিজিয়ন ঢালু হয়ে গেছে, সেহেতুই কিন্তু কি হয়েছে না, নর্মদা তাপিগুলি সমস্ত ওই পূর্ব দিক থেকে উৎপন্ন হয়ে পশ্চিম বাহিনী নদী হিসেবে পরিচিত হয়েছে বা পশ্চিম দিকে গিয়ে আরব সাগরের সাথে মিশেছে। এভারেজ হাইট হচ্ছে 600 থেকে 900 মিটার। এটা ক্রেটাসিয়াস পিরিয়ডে তৈরি হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আছে যে পেনিনসুলার প্লেটু কোন যুগে তৈরি হয়? উত্তর হচ্ছে ক্রেটাসিয়াস পিরিয়ড। এটা মনে রাখবে। এবং পেনিনসুলার প্লেটু হচ্ছে ওল্ডেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। এর যে শেপ বা এর যে গঠন আকৃতি, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার বা ত্রিভুজাকৃতি, যেটা আমি বললাম। ক্লাসিফিকেশন যদি করি, তাহলে তিনটে ভাগে ভাগ করতে পারবো পেনিনসুলার প্লেটুকে। এক হচ্ছে সেন্ট্রাল প্লেটু, 2 ইস্টার্ন প্লেটু, 3 হচ্ছে ডেকান প্লেটু। তাহলে তোমরা বলবে যে সেন্ট্রাল প্লেটু রিজিয়ন কোনগুলো? মূলত আমরা হিন্দি বেল্ট নামে যে অঞ্চলটাকে চিনি না, অর্থাৎ মাঝখানে যে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কিছু অংশ, রাজস্থান, ছত্তিশগড়ের কিছু অংশ, এইগুলো হচ্ছে সেন্ট্রাল প্লেটু রিজিয়ন। এর আবার ক্লাসিফিকেশন আছে। এই ক্লাসিফিকেশনের মধ্যে তিনটে খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে বুন্দেলখণ্ড, ভান্ডার আর পাগলখণ্ড। কি জিনিস দেখছি? তবে একটু বলে দিই, ইস্ট রাজস্থানে এই সেন্ট্রাল প্লেটুর যে অংশটা আছে রাজস্থানের পূর্ব দিকে, সেটাকে আমরা মালওয়া রিজিয়ন নামে বা মালওয়া প্লেটু নামে ডেকে থাকি। মালওয়া মালভূমি, যে মালওয়া মালভূমি থেকে কিন্তু বলা হয় যে চম্বল নদীর নাকি উৎপত্তি হয়েছে। এবার হচ্ছে মিডল্যান্ড প্লেটু বা মধ্য ভারত পাথার। এই মধ্য ভারত পাথার কোন জায়গাটা বলা হয়? একদম মধ্যপ্রদেশের মধ্য অংশটা, অর্থাৎ মধ্যপ্রদেশের যে কেন্দ্র, সেটাকে বলা হয় মধ্য ভারত পাথার।
বুন্দেলখণ্ড খুব ইম্পর্টেন্ট, এখান থেকে একটা প্রশ্ন আছে, বুন্দেলখণ্ড মালভূমির মধ্যে সব থেকে বড় সিটি বা শহরের নাম কি? উত্তর হচ্ছে ঝাঁসি। এই বুন্দেলখণ্ডের লোকেশনটা কি না, উত্তরপ্রদেশের দক্ষিণ দিক এবং মধ্যপ্রদেশের উত্তর দিক। উত্তরপ্রদেশের দক্ষিণ, মধ্যপ্রদেশের উত্তর, এই যে অঞ্চলটা, এই কিছু অঞ্চলকে আমরা বুন্দেলখণ্ড রিজিয়ন নামে জানছি। আর বাগেলখণ্ড কি? বাগেলখণ্ড হচ্ছে মধ্যপ্রদেশের পূর্ব দিক আর ছত্তিশগড়ের উত্তর পশ্চিম দিক, নর্থ ওয়েস্ট। মধ্যপ্রদেশের পূর্ব দিক এবং ছত্তিশগড়ের নর্থ ওয়েস্টের মাঝে যে অংশটা, সেটাকে আমরা বলছি বাগেলখণ্ড প্লেটু, যেটা ভান্দার প্লেটুর সাউথ ইস্টে অবস্থিত। তাহলে ভান্দার প্লেটু কি সেটা জানতে হবে না। ভান্দার প্লেটুর মধ্যপ্রদেশেরই একটা প্লেটু, যেটাই বুন্দেলখণ্ড আর বাগেলখণ্ডের মাঝখানে অবস্থান করছে, ম্যাপে দেখতে পাচ্ছ। তাহলে বুঝে গেলে বুন্দেলখণ্ডকে আর বাগেলখণ্ডকে। আরেকবার বলি, বুন্দেলখণ্ড কোন কোন রাজ্যের মাঝে বা কোন কোন রাজ্যের কিছু অংশ নিয়ে তৈরি না, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। আর বাগেলখণ্ড কোন কোন অংশ নিয়ে তৈরি? মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়। আর ভান্দার প্লেটু পুরোটাই মধ্যপ্রদেশে অবস্থান করছে। এবার আমরা ইস্টার্ন প্লেটু রিজিয়ন বা পূর্ব দিকের মালভূমি অঞ্চল সম্পর্কে জানব। এর লোকেশন হচ্ছে ঝাড়খণ্ড, ওড়িশার কিছু অংশ, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয় আর আসাম। কেন? দেখো, এর অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে খুব উল্লেখযোগ্য যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি অঞ্চল, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমি থেকে ওয়েস্ট বেঙ্গলে এক্সটেনশন আছে, আমরা দেখতে পেয়েছি। যাই হোক, এই ছোটনাগপুর মালভূমির আবার দুটো ভাগ আছে, একটা হাজারিবাগ মালভূমি, একটা রাঁচি মালভূমি। আর মেঘালয় এই যে ইস্টার্ন প্লেটু রিজিয়নের পার্টটা, সেটাকে আমরা শিলং প্লেটু নামে যেটা জেনে থাকি। এটা মূলত ছোটনাগপুর আর শিলং এর মাঝে যে গারো রাজমহল গ্যাপ আছে, সেই জায়গাটা অবস্থিত। আর আসাম নাগাল্যান্ডের বর্ডারে এর যে অংশটা অবস্থিত, সেটাকে আমরা কার্বি আংলং প্লেটু নামে জানি। পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে যে আসামের প্লেটুটার নাম কি? উত্তর হচ্ছে কার্বি আংলং। পরীক্ষায় আসবে মেঘালয়ের প্লেটুর নাম কি? উত্তর হচ্ছে শিলং প্লেটু। এই থেকে এই রকমই প্রশ্ন আসবে, খুব বিস্তারিত এখান থেকে প্রশ্ন আসবে না, কারণ যেগুলো বিস্তারিত ছিল প্লেটুর মধ্যে, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। এবার হচ্ছে ছোটনাগপুর প্লেটু সম্পর্কে আমরা জানবো। এই ছোটনাগপুর মালভূমি আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। কেন? কারণ নদ নদী যখন পড়তে গেছি পশ্চিমবঙ্গের, এর কথা প্রায়শই উঠে এসছে। তো যাই হোক, ঝাড়খণ্ডে প্রায় পুরোটা জায়গা, ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া নামক যে জেলা আছে সেই অংশটা, ওড়িশার নর্থ ওয়েস্টার্ন পার্ট এবং ছত্তিশগড়ের নর্থ ইস্টার্ন পার্ট নিয়ে ছোটনাগপুর প্লেটু বা ছোটনাগপুর মালভূমি গঠিত হয়েছে। এটাও ইগনিয়াস এবং মেটামরফিক রক দিয়ে তৈরি। ছোটনাগপুর মালভূমির সব থেকে উচ্চতম শৃঙ্গের নাম পরেশনাথ পাহাড়, যেটা ঝাড়খণ্ডেরও আবার টলেস্ট হিল, সব থেকে উচ্চতম পাহাড়। ল্যাটেরাইট বেল্টস অফ রাঁচি প্লেটু আর লোকালি প্ল্যাটল্যান্ড, অর্থাৎ রাঁচি প্লেটুতে যে ল্যাটেরাইট মাটির বা যে ল্যাটেরাইট ধরনের যে মৃত্তিকা হয়, যাতে লোহার পরিমাণ প্রচুর পরিমাণে থাকে, সেই ল্যাটেরাইট মাটির যে অঞ্চলটি আছে, মালভূমি অঞ্চল, সেটাকে আমরা প্যাটল্যান্ড নামে জানছি। এবং কিছু কিছু জায়গায় ল্যাটেরাইট পাথর বা ল্যাটেরাইট মাটি দিয়ে দেখবে এরকম তুমি উঁচু উঁচু জায়গা দেখতে হবে, ছোট ছোট উঁচু উঁচু জায়গা, যেগুলোকে আমরা হিলক নামে জেনে থাকি, ল্যাটেরাইট হিলক বলা হয়। এরপর যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দামোদর নদী গেছে জানো, ওই ছোটনাগপুর মালভূমির পাশ থেকে উৎপন্ন হয়। তো এই দামোদর নদীর উত্তর দিকের অংশটাকে হাজারিবাগ মালভূমি নামে আমরা চিহ্নিত করছি, আর দামোদর নদীর দক্ষিণ দিকের অংশটাকে আমরা রাঁচি মালভূমি বা রাঁচি প্লেটু নামে চিহ্নিত করছি। তাহলে ছোটনাগপুরের যে দুটো পার্ট ছিল, হাজারিবাগ আর রাঁচি, তো এই হাজারিবাগ আর রাঁচি কি কি দিয়ে আমরা চিহ্নিত করছি না, দামোদরের যে উত্তর দিক সেটাকে হাজারিবাগ বলছি, আর দামোদরের দক্ষিণ দিককে রাঁচি বলছি। সিম্পল জিনিস। এইবার যেটা এখান থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসে, ডেকান প্লেটু থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই আসে যে ডেকান প্লেটুতে এক ধরনের মৃত্তিকা দেখতে পাওয়া যায়, যেটাকে ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা দেখতে বলা হয়, কালো রঙের মাটি। সেখানে কটন চাষ প্রচুর পরিমাণে হয়, এখান থেকে প্রশ্ন আসে। আর আসে যে লাভা গঠিত যে মালভূমি, তার নাম কি? সেটা হচ্ছে ডেকান প্লেটু। এটা ভলকানিক ইরাপশনের ফলে তৈরি হয়েছিল, অর্থাৎ কোনো আগ্নেয়গিরি ছিল, সেই আগ্নেয়গিরির লাভা জমে 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 সেই লাভাটা শুকিয়ে সেটার বিভিন্ন ক্ষয় কাজের ফলে এই ডেকান প্লেটু বা দাক্ষিণাত্যের মালভূমি বা ডেকান ট্র্যাক তৈরি হয়েছে। লোকেশন হচ্ছে মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা। টোটাল এরিয়া 5 লাখ স্কোয়ার কিলোমিটার। লার্জেস্ট এবং ওল্ডেস্ট ডিভিশন অফ পেনিনসুলার প্লেটু। আবার পেনিনসুলার প্লেটু যদি লার্জেস্ট আর ওল্ডেস্ট করি, তাহলে হবে ডেকান প্লেটু। ইন্ডিয়ার লার্জেস্ট আর ওল্ডেস্ট পেনিনসুলার প্লেটু। পেনিনসুলার প্লেটুর আবার লার্জেস্ট ওল্ডেস্ট হচ্ছে ডেকান প্লেটু। কি করে তৈরি হচ্ছে? ফিসার ইরাপশনের ফলে।
কোন ধরনের রক দিয়ে গঠিত? একই, ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক। ক্লাসিফিকেশন যদি বলি তাহলে এর আবার তিনটে ভাগ আছে। এক হচ্ছে মহারাষ্ট্র প্লেটু, যেটাকে মহারাষ্ট্রের পুরো অঞ্চলটাকে আমরা ডেকান ট্র্যাপ নামে জানছি, কর্ণাটকেরও কিছু অংশকে আমরা ডেকান ট্র্যাপ নামে জানছি, তবে অবশ্যই কর্ণাটকের বেশিরভাগটা কর্ণাটক প্লেটু বা মাইসোর প্লেটু নামে অভিহিত। কর্ণাটক প্লেটুর আবার দুটো ভাগ, একটা হচ্ছে মালনাথ আর একটা হচ্ছে ময়দান। তা মালনাথ কি ময়দান কি? সেটা হচ্ছে যে ওয়েস্টার্ন ঘাট, কর্ণাটকে তো ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বত আছে, তো সেই কর্ণাটকের পশ্চিম ঘাট পর্বতের যে হিলি রিজিয়ন বা একটু উঁচু অংশ যেগুলো, সেগুলোকে বলছে মালনাথ, আর যেগুলো লোল্যান্ড রিজিয়ন বা একটু নিচু জমি সেগুলোকে আমরা ময়দান নামে চিহ্নিত করছি। আর নাম্বার 3 হচ্ছে তেলেঙ্গানা প্লেটু। কিছু শর্ট টাইপ ইনফো আমরা জেনে নেব। সেটা হচ্ছে রোহিলাখন্ড আর আবাদ, এই দুটোর মধ্যে পার্থক্য হয়তো অনেকেই জানি না। মনে রাখবে, উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন পার্ট বা উত্তরপ্রদেশের পশ্চিম দিকের যে অংশ, সেটাকে আমরা রোহিলাখন্ড প্লেন নামে জানি, আর উত্তরপ্রদেশের উত্তর দিককে আবাদ নামে জানি। আবারও বলি কি, উত্তর দিক আবাদ, পশ্চিম দিক হচ্ছে রোহিলাখন্ড। ওকে, আবার উত্তর দিক বলছি, সরি, ইস্টার্ন মানে হচ্ছে পূর্ব দিক হচ্ছে আবাদ, আর ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম দিক হচ্ছে রোহিলাখন্ড। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু খুব ছোট ছোট ইনফো আছে, এগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। যে বুন্দেলখন্ডের লোকেশনটা কোথায়, ভান্দার কোন কোন স্টেটকে কভার করছে, বাগেলখন্ড কোন কোন স্টেটকে কভার করছে, আমরা হাজারিবাগ আর রাঁচির মধ্যে পার্থক্য কিভাবে নির্ণয় করছি দামোদর নদীর গতিপথের উপর ভিত্তি করে, আবার একইভাবে আমরা আবাদ আর রোহিলাখন্ডের পার্থক্য কিভাবে নিরূপণ করছি। এখান থেকে কিন্তু কনসেপ্ট দিয়ে প্রশ্ন আসে, অ্যানালিটিক্যাল প্রশ্ন এখান থেকে আসে। সুতরাং এই জিনিসগুলো ভালো করে বুঝবে, ম্যাপ যেটা আছে তোমাদের কাছে সেটা দেখে ভালো করে পড়বে। তো যাই হোক, হরিয়ানার ওয়েস্টার্ন পার্ট আর রাজস্থানের নর্থ ইস্ট পার্টকে আমরা মূলত ভিওয়ানি বাগান নামে চিনে থাকি। তো এই ছিল কিছু শর্ট টাইপ ইনফো। এবার যেটা দেওয়া আছে এটা কিছু বলার নেই, এটা হচ্ছে কিছু হিল রেঞ্জের নাম দেওয়া আছে কে কোথায় অবস্থিত, যেমন অন্ধ্রপ্রদেশের ভেল্লিকোন্ডা রেঞ্জ, পালকোন্ডা রেঞ্জ, তেলেঙ্গানা ইরামালা রেঞ্জ, তামিলনাড়ু জাভারি, সেভেরয়, কালরায়ন, ওড়িশার গজরাটি ইত্যাদি প্রভৃতি ছোটখাটো তথ্য দেওয়া আছে, যেগুলো তোমরা দেখলেই বুঝে যাবে। সুতরাং এগুলো সম্পর্কে অসুবিধা হবে না। তাহলে আজকে আমরা কি পড়লাম একটু সাম আপ করে দিই, এবং কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে বা কি কি প্রশ্ন আসবে সেই সম্পর্কে একটু জেনে নিই। কারণ আমরা যখন পড়বো আমাদের জেনে রাখা উচিত এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে। কোস্টাল প্লেন থেকে প্রশ্ন আসতে পারে কোস্টাল প্লেনের টোটাল লেন্থ সম্পর্কে। কোস্টাল প্লেন থেকে প্রশ্ন আসতে পারে কত ভাগে ভাগ করা হয় এবং তার সাব ডিভিশন সম্পর্কে। যেমন উৎকল প্লেন নামে আমরা কাকে চিনে থাকি, যেমন নর্থ সার্কাল প্লেন কোথা থেকে কতদূর বিস্তৃত, যেমন কাকো মা, কাকো কা মা, এই যে সিকোয়েন্সটা, অর্থাৎ কা ফর হচ্ছে কাথিয়াবাড়, কো ফর হচ্ছে কঙ্কন, কা মানে হচ্ছে আবার কর্ণাটক, আর মা মানে হচ্ছে মালাবার, এই সিকোয়েন্সটা কে কোথা থেকে বিস্তৃত, একদম এই জিনিসগুলো ভালো করে জেনে রাখা জরুরি। এখান থেকে প্রশ্ন আসবে, আমি বাবারও বললাম এই ছবিটা দেখলে দেখবে আর বেশি পড়তে হবে না। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ম্যাপ দেখে পড়া, যে ম্যাপে কে কোথায় আছে। কারণ তুমি যদি এই জিনিসগুলো জেনে নাও যে কোনটা কোন স্টেটে, যেমন তুমি যদি জানো যে করমণ্ডল তামিলনাড়ু, করমণ্ডল আর তামিল প্লেন একই, তাহলে তোমার কিন্তু গোলাবে না যে করমণ্ডলটা তামিলনাড়ুতে অবস্থিত নাকি কঙ্কনটা তামিলনাড়ুতে অবস্থিত। তো এই জিনিসগুলো খুব ভালো করে ক্লিয়ার কনসেপ্টে বোঝার প্রয়োজন। এছাড়াও কিছু শর্ট টাইপ ইনফো আছে যেগুলো তোমাদের বললাম। আর পেনিনসুলার প্লেটু খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে ওল্ডেস্ট আর লার্জেস্ট ডিভিশন ইন্ডিয়ার, সেটা হচ্ছে পেনিনসুলার প্লেটু। পেনিনসুলার প্লেটুর ভাগগুলোর মধ্যে ডেকান ট্র্যাপ খুব গুরুত্বপূর্ণ। ডেকান ট্র্যাপ কিভাবে তৈরি হয়েছিল, ফিশারি এরপশনের ফলে বা ভলকানিক এরপশনের ফলে, এটাও গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, এই ডেকান ট্র্যাপ আমি বলেছি যেটা নোটে নেই, সেটা হচ্ছে এই যে কটন চাষ করার জন্য বা তুলো চাষের জন্য এর যে রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকা, সেটাও খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আর ছোটোখাটো তথ্য যেগুলো পুরোটাই ম্যাপ বেসড, সেই সমস্ত তথ্যগুলি গুরুত্বপূর্ণ। তো আবারও বলছি, এই জিনিসটা যদি ভালো করে পড়ে নাও তাহলে দেখবে বিসিএসে এই জায়গা থেকে যা প্রশ্ন আসবে তা কিন্তু তুমি খুব সহজে উত্তর করতে পারবে। মানে এটাই বলতে চাইছি, এটা ভালো করে পড়লে, এটা যদি ম্যাপ স্টাডি করে পড়ো, তাহলে কিন্তু তোমার অন্য বই বা অন্য ম্যাটেরিয়াল না দেখলেও চলবে। কারণ যার মাথায় ম্যাপটা ঢুকে থাকে, যে ম্যাপটা বুঝে নেয় বা যে ম্যাপ বেস করে পড়তে জানে, তার কিন্তু অসুবিধা হয় না। সে শুধু ম্যাপ মনে রাখে আর ভূগোল মনে রাখে, সে তথ্য খুব কম মনে রাখে, সে ম্যাপ আর ভূগোল এই দুটো মনে রাখে। যাই হোক, সবাই খুব ভালো থেকো। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং।